রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন। জিয়াউল মামুন সহ সেনা ও পুলিশের ৮ কর্মকর্তা গণহত্যা মামলায় কারাগারে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণ ইস্যুতে বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বললেন ফখরুল, দ্রুত নির্বাচনের দাবি। আমরা কখনোই কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি। যারা মানুষ খুন করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে। অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যুতে জাহাঙ্গীরনগরে ব্লকেট, বন্ধের নির্দেশনার প্রতিবাদে রাজধানীতে চালকদের বিক্ষোভ। স্বাগত, এখন বিকেল। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ট্রাইব্যুনাল সেই দল বা সংগঠনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে। আজ সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনী সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া অনুমোদন হয়। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। বেলা 11টার দিকে সচিবালয়ে প্রবেশ করলে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সচিবালয়ে ৬ নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া অনুমোদন হয়। সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে ব্রিফিং করছেন ক্যাবিনেট সচিব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। স্যালিয়েন্ট ফিচার্সগুলি বলা যেতে পারে, যেমন কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে, কগনিজেন্সে নেওয়া যাবে। একটা দুটো বলি, আমার সব কিছু মনে থাকবে না, আপনাদের মতো স্মরণশক্তি আমার অত ভালো না। আর একটা জিনিস আছে, যেমন একটা বিষয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত যে পাবলিক হিয়ারিং হবে কি না। যেমন অনেক সময় দেখা যায় যে কেউ ছবি নিতে চান, ভিডিও অডিও এগুলো রেকর্ড করতে চান যে কোর্ট প্রসিডিংয়ের। তো সেটা একটা অভিনবত্ব বা আমরা এটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে। এছাড়া আরও আছে যে ইন্টারলোকিউটরি অ্যাপিল, যেন একটা মামলার প্রসিডিং চলছে, প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না, সেই ওই ইন্টারলোকিউটরি অ্যাপিল তারা করতে পারবেন। এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে। আইনের এই ধরনের কিছু বিধান সংযুক্ত হয়েছে। আমার সামনে যদি এটা থাকতো বা আর একটু বেশি সময় ধরে আমি এখানে কথা বলতে পারতাম, তাহলে হয়তো একটা বিষয় আমি রসুল বসত চ্যানেলে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয় একটা ছিল, মানে নিষিদ্ধ করতে পারার একটা এই বিষয়টা ছিল। এই বিষয়টার পলিটিক্যাল কনোটেশন আছে, তো আমার মনে হয় জনাব প্রফেসর আসিফ নজরুল আজকে হয়তো আপনাদের সাথে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে কথা বলতে পারবেন। অন্তত 20টা সেকশনের সংশোধনী আছে।
আলোচনা, হ্যাঁ, এটা টেবিলে ছিল, ওই বিষয়টা টেবিলে ছিল, কিন্তু সেই বিষয়ে কি আলোচনা হয়েছে আমার মনে হয় আপনারা আরও বিস্তারিত না শুনলে তৃপ্ত হবেন না। এটা প্রফেসর আসিফ নজরুল মাননীয় উপদেষ্টা, উনি যখন আপনাদের সাথে বলবেন তখন আরও সুন্দরভাবে উনি বোঝাতে পারবেন না, আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। স্যার, এই শিডিউলের বাইরে কোনো কিছু ছিল কিনা, যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার মূল্য বা এই ধরনের কোনো কিছু জানতে? বাজার মূল্য নিয়ে আজকে পার্টিকুলারলি খুব আলোচনা হয়নি, তবে শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি, তারাও দেখা যাচ্ছে এফেক্টেড হচ্ছে। এই সবগুলি নিয়ে কথা হয়েছে। এই কথাটা চলমান, আপনারা বুঝতে পারছেন যে এটা তো একদিন দুদিনে রিজলভ করে ফেলা যায় না। এখানে আর্থিক সংশ্লেষ আছে, এখানে ম্যানেজারিয়াল বিষয় আছে, সেগুলি আলাপ হয়েছে। সচিবালয়ে ব্রিফ করছেন ক্যাবিনেট সচিব, সরাসরি ছিলাম সেখানে। 1 মাসের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে করা গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সহ 8 সদস্যের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গোটা দুনিয়া দেখবে এই হত্যাকাণ্ডের বিচার স্বচ্ছ হয়েছে। আরও জানাচ্ছেন মশিউর রনিক। বুধবার ভোর থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা জোরদার। ভেতরে প্রবেশ করার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়। জুলাই গণহত্যা মামলায় সকাল 10:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। এর আগে কাশিমপুর কারাগার থেকে আনা হয় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে। সকাল 11টায় শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। 3 সদস্যের ট্রাইব্যুনালের শুনানির শুরুতেই আসামি পক্ষের আইনজীবী নিজের পক্ষে ওকালতনামা দাখিল করেন, যা আদালত মঞ্জুরও করে নেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের কাছে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় আসামিদের সম্পৃক্ততা তুলে ধরেন। শুনানিতে চিফ প্রসিকিউটর তুলে ধরেন, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের নির্দেশে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আর এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানের অপরাধ বোসনিয়া হার্জেগোভিনিয়ার কসাই খ্যাত রাদোভান কারাদজিচের সঙ্গে তুলনা করেন। এদিকে এ সময় তদন্ত প্রতিবেদন জমার বিষয়ে রাষ্ট্রপক্ষ 2 মাস সময় প্রার্থনা করলেও ট্রাইব্যুনাল 1 মাস অর্থাৎ 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। শুনানি শেষে 8 আসামিকে গণহত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ 19শে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এদিন আদালতে উপস্থিত ছিলেন আসামি পক্ষের কয়েকজন আইনজীবীরা। তাদের নিজ নিজ আসামির পক্ষে আইনি সহায়তা দেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে। যেহেতু এগুলো সমস্ত সাবজুডিস ম্যাটার, যেহেতু এগুলো ট্রায়ালে চলছে, কোনোটাই কিন্তু কিছু না। যেটা হচ্ছে এখন যে ওনাকে বলা হচ্ছে যে উনি এই করেছেন, উনি ওই করেছেন, উনি কোনোদিন কিন্তু উনি নারায়ণগঞ্জের 7 খুন নিয়ে যখন মামলা কথা হবে তখন বলা হবে। শুনানিতে এদিনে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য শুনলেও মামলার নথিপত্র জমা দেওয়ার পদ্ধতিগত জটিলতায় শোনা হয়নি আসামি পক্ষের বক্তব্য। মামলার পরবর্তী শুনানি তারিখ 19 ডিসেম্বর। মশিউর রনিক, এখন, ঢাকা। ফেনীর ছাগলনাইয়াতে বিপ্লব ও সংহতি সমাবেশ করছে বিএনপি। যোগ দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। বিস্তারিত জানবো তার কাছ থেকে। সিফাত, জানাবেন সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন, আর বক্তারা কি বলছেন? সদস্য নাসিরউদ্দিন মিলন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল কুদ্দুস,
সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমরা আজকে ফেনীর এখানে মোট বিএনপি চেয়ার যে প্রত্যেক যে বাসভবন রয়েছে সেখানে তার বাসভবনের তার বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল সকালবেলা। এই জানেন সম্প্রতি সময়ে আগস্ট মাসে ভয়াবহ যে বন্যার কবলে পড়েছিল ফেনীবাসী, সে ফেনীবাসীর বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে সে অঞ্চলের যারা শিক্ষার্থী রয়েছে, এমন শিক্ষার্থী এবং যারা হতদরিদ্র কিংবা অসহায় মানুষ রয়েছে তাদের ঘরবাড়ি নির্মাণের জন্য ঘরবাড়ি নির্মাণের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো বিতরণ করা হয়, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এবং তারপরেই ছাগলনাইয়া উপজেলার যেই বলা যায় যে আদালত মাঠ যেটি রয়েছে সেখানে একটি জনসভার আয়োজন করেছে ফেনী বিএনপি 1 আসনের নেতাকর্মীরা, এবং এটি বলা হচ্ছে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে এই আয়োজন। এবং জানেন ফেনী 1 আসনের ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম উপজেলার 3টি উপজেলার যে বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছে এই নেতাকর্মীরা একত্রিত হয়েছেন এখানে। এবং আমরা যেটি দেখেছি যে সকালের পর থেকে এই ছাগলনাইয়া উপজেলার এই মাঠটিতে এই 3টি উপজেলা থেকে এবং বিএনপির অন্যান্য জায়গা থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে মিছিল নিয়ে ট্রাকে করে বাসে করে আমরা এখানে আসতে দেখেছি। এবং আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজকে একটি কথা বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমতায় কিংবা নির্বাচনে তারা দেখতে চান, এমন যে খবরটি প্রচার হয়েছে সেটি সত্য নয়। তারা বিএনপি মহাসচিব বলছেন বিএনপিকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। তারা যেটি বলছেন এই মুহূর্তে সকল দল মত নির্বিশেষে যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে সকলকে একত্রিত থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করেছেন। এবং বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ এখানে যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন আমরা দেখছি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এখানে রয়েছেন, এবং সেই সাথে এখানকার যে আহ্বায়ক সাংগঠনিক যে সমন্বয় বলা যায় ফেনী 1 আসনের রফিকুল আলম মজনু তিনিও এখানে উপস্থিত রয়েছেন। অর্থাৎ এই যে ফেনী 1 আসনের যে আপামর জনসাধারণ রয়েছে তাদেরকে একটা আসলে জানান দেয় এবং এই ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম উপজেলার বিএনপির নেতাকর্মীদেরকে বলা যায় যে একত্রিত করার, ঐক্যবদ্ধ করার একটি প্রয়াসও বলা যায় আজকের এই সমাবেশ। এবং যেহেতু যারা বন্যা কবলিত হয়েছে তাদের সাহায্যের জন্য মূলত আজকের এই আয়োজন এবং ঢাকা থেকে কেন্দ্রীয় নেতাকর্মীদের এখানে আসা। তো এই ছিল আমার কাছে ফেনী থেকে বিএনপির সমাবেশের সবশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে আর কোন দল অংশ নেবে না। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দান কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। ফেনী থেকে আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। চলতি বছর 3 বার বন্যার কবলে পড়েছে ফেনী। আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার মোকাবিলা করে জেলাটি। প্রায় 2,500 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এখানকার বাসিন্দারা। বুধবার ফেনীর বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পরিবারকে ঘর তৈরি সামগ্রী বিতরণ করে বিএনপি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে। বিএনপি নির্বাচনে আওয়ামী লীগকে চাই পত্রিকায় প্রকাশিত এমন সংবাদ সত্য নয়। জনগণই সিদ্ধান্ত নেবে কে নির্বাচন করবে আর কে করবে না। আমরা একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি দল করবে না সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সিফাত শাহরিয়ার, এখন ফেনী। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 27 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানিও 27 নভেম্বর ঠিক করা হয়েছে। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন।
2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি সরকারের বিরুদ্ধে দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনি উত্তোলন, রক্ষণাবেক্ষণ ও ঠিকাদার নিয়োগে অনিয়মে 158 কোটি টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন। সেই অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় দুর্নীতির মামলা করে দুদক। ওই বছর 5 অক্টোবর খালেদা জিয়া সহ 16 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিভিন্ন সময়ে মামলার 8 আসামি মারা যাওয়ায় বাকি 8 জনের বিরুদ্ধে বিচার কাজ চলমান রয়েছে। বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে বারবার। সবশেষ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 27 নভেম্বর ধার্য করেছেন আদালত। বুধবার 20 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন। অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আদালতে হাজির হন। অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান তারা। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বুধবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার শুনানি শুরু করে পরবর্তী শুনানির জন্য 27 নভেম্বর দিন ধার্য করেছেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ফের 5 দিন ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে আসামিদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের 10 এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলেন তারা রূপনগর বা উত্তরার বাসিন্দা বা সংসদ সদস্য নন, শুধুমাত্র হয়রানি করতে তাদের এসব মামলায় আসামি করা হয়েছে। শুনানি শেষে আনিসুল হকের 5 দিন ও জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর ও উত্তরা পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আসানুল হক ইনু সহ মোট 8 জনকে। শুনানি দেখায় সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পলক জুনায়েদ আহমেদ পলক, কামাল মজুমদার, শাহজাহান খান, দীপুমণি, আনিসুল হক উনি রিমান্ডে যায়। আরেকজন হলো আবদুল্লাহ আল ইসলাম। ক্যাম্পাসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় 8 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটগুলোতে তালা ঝুলিয়ে দেয় তারা। বিস্তারিত হুমায়ুন কবিরের পাঠানো প্রতিবেদনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় ছাত্রী নিহতের প্রতিবাদে কর্মসূচি। সবগুলো ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় এক ডেপুটি রেজিস্ট্রার সহ 4 জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 8 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে শিক্ষার্থীরা। প্রশাসনের একটা দায়বদ্ধতার জায়গা আছে, আমাদের মেডিকেল সেন্টারের যে অপ্রতুলতা, দুর্বলতা, এগুলোর একটা জায়গা আছে, এবং আমাদের যে অনিয়ম, দুর্নীতি, সেটার একটা বহির্প্রকাশ হচ্ছে আমাদের রাচি বোনটা মারা গেছে। মেডিকেল সেন্টার যেটা জাহাঙ্গীরনগরে অবস্থিত সেটা আরেকটু উন্নত হতো। তার যে ইনস্ট্রুমেন্ট দরকার, ইকুইপমেন্ট দরকার, তা যদি থাকতো পর্যাপ্তভাবে, ডাক্তারদের উপস্থিতি যদি থাকতো, তাহলে হয়তো রাঁচি এখন আমাদের সাথে থাকতো। আজকে রাঁচি, কালকে অন্য কেউ হইতে পারে। আমরা চাই একটা নিরাপদ ক্যাম্পাস। আমরা ইতিমধ্যে 8 দফা দাবি দিয়েছি, যেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সকল ক্লাস পরীক্ষা বয়কট করেছি। ক্যাম্পাসে এমন মৃত্যু রোধে পরিবহনগুলোকে নিয়ন্ত্রণে আনার আহ্বান জাবি ছাত্র নেতাদের। নিরাপদ ক্যাম্পাসের জন্য এখনই যদি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আরও বড় ধরনের আন্দোলনের ডাক দেবেন তারা। এই রিকশা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছিলাম, তারা কোনোটাই আমলে নেয় নাই। বিশ্ববিদ্যালয়কে এর দায় নেওয়া উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো, যে সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করে সেগুলো অতি দ্রুত সত্বর নিয়ন্ত্রণে আনতে হবে। ক্যাম্পাসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিশেষ তৎপরতা নেওয়া হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা
বেশ কয়েকটা তদন্ত কমিটি করছে এবং শর্টেস্ট টাইমে অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি বিধান করব যদি সত্যিকার দোষী হয়ে থাকে। গেল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় আফসানা রাচি নামে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে। এখন সাভার। ঢাকা মহানগরের মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকরা। বুধবার সকাল থেকে রাজধানীর শেওড়াপাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। বিক্ষোভকারীদের দাবি, কোনো ধরনের কর্মসংস্থান না করে এভাবে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা অনুচিত। হাইকোর্টের নির্দেশ বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। গতকাল ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে 3 দিনের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ। প্যাডেল চালিত বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্য জোটের করা রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়। ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স পেতে 2013 ও 14 সালে রিট করা হয়েছিল, তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন। ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যকার মারামারির জেরে উত্তেজনা বিরাজ করছে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে। বিস্তারিত সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী দেবরাজ। দেবরাজ, জানাবেন কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো আর আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কি? ধন্যবাদ উজ্জ্বল। আমরা এই মুহূর্তে সায়েন্স ল্যাবে এই মোড়টাতে রয়েছি। এখানে কিন্তু যে দুটি কলেজ, বড় কলেজ রয়েছে, ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যকার শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সামান্য তুচ্ছ বিষয় নিয়ে আসলে এই মারামারির সূত্রপাত এবং সেটি কিন্তু প্রায় ঘণ্টাব্যাপী চলছে। আমরা এখন এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে দুটি কলেজের শিক্ষার্থীর মাঝেই কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছে। আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এই সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকারে। এখানে শিক্ষার্থীরা উত্তেজিত অবস্থায় রয়েছে। মূল সড়কে পুলিশ কিন্তু রয়েছে, সেখানে পুলিশ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের, সিটি কলেজের যে ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসের যে সামনের সড়ক অর্থাৎ ধানমন্ডি 2-এর যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই তাদের শিক্ষার্থীদের আসলে নিয়ন্ত্রণে রেখেছে এবং সেই সাথে এই সায়েন্স ল্যাবের যে সায়েন্স ল্যাবরেটরি যে ভবনটি রয়েছে সেটির সংকটে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিবৃত্ত করে রাখা হয়েছে এবং এর মাঝেও কিন্তু বেশ কিছু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের একটি দল কিন্তু আপনার এই সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে ঢাকা কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু নানা রকম আসলে এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছে, কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের সেখানে যেতে আসলে বাধা দিচ্ছে। এছাড়া যদি আমরা দেখি যে তারা আসলে দুপক্ষই কিন্তু ভুয়া বলে দুপক্ষকে আসলে উত্তেজিত করার চেষ্টা করছে এবং সেই সাথে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের আসলে কিন্তু আপনার লাঠি সোটা নিয়ে কিন্তু আসলে তারা মারমুখী আচরণের মধ্যেই রয়েছেন এবং সেখান থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে দলটি রয়েছিল তারা কিন্তু এই সিটি কলেজের শিক্ষার্থীদের পাশ থেকে সরে এসে ঢাকা কলেজের শিক্ষার্থীদের এখানে কিন্তু তারা চলে আসছে এবং এই পরিস্থিতিতে কিন্তু আশেপাশের যে সে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। তো উজ্জ্বল, আমার কাছে এই সায়েন্স ল্যাব মোড় থেকে এই ছিল সর্বশেষ তথ্য। দেবরাজ যুক্ত ছিলেন রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে। নির্বাচন কমিশনের আইন ও বিধানে অনেক দুর্বলতা আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তবে ইসির যতটুকু ক্ষমতা আছে তার প্রয়োগ না থাকা আরও বড় সমস্যা বলে মনে করেন তিনি। দুপুরে ইসি সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় ইসি সচিব শফিউল আজিম বলেন, নির্বাচন কমিশনের কাজে যাতে কেউ বেআইনিভাবে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় সংস্কার চায় ইসি সচিবালয়। এখানে ইন্টারফিয়ারেন্স কোত্থেকে কীভাবে হয় এবং এটা উইদাউট লফুল অথরিটি কীভাবে ইলেকশনকে কেউ হস্তক্ষেপ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং খোলামেলা আলোচনা করেছি। আইন কানুন বিধিবিধানকে আরও শক্তিশালী করা দরকার।
আরও কার্যকর করা দরকার। কমিশনের ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল। অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। 7 কলেজের স্বতন্ত্র পরিচয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ঢাকা কলেজের 183তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, 7 কলেজকে কিভাবে স্বতন্ত্র পরিচয় দেয়া যায় সেজন্য একটি কমিটি করা হয়েছে। এই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কাজ শেষের দিকে। এবার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। অপরিকল্পিতভাবে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে বলেও মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা রাস্তা অবরোধ না করে যথাযথ জায়গায় দাবি জানানোর আহ্বান জানান। বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্র করতে যাচ্ছি সর্বোচ্চ স্তরে, যারা এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে, অবকাঠামো কি করে আরো বাড়ানো যায় এবং সেগুলোকে সমন্বিত ভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি করে দেওয়া যায় সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেয়া হবে। শেখ হাসিনার প্রতিটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কার কি ভূমিকা কেমন ছিল তা যাচাই করে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, যেসব গণমাধ্যম শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছে তাদেরকে জিজ্ঞেস করা হবে কী কারণে তারা এ ধরনের শব্দ ব্যবহার করেছে। এছাড়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে সম্পাদকদের উপর সন্ত্রাসী হামলা হলেও সম্পাদক পরিষদ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি বলে উল্লেখ করেন তিনি। আন্দোলনে সাংবাদিকদের সম্মতিমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি। আলোচনা সভা থেকে সাংবাদিকদের অভিন্ন ওয়েজ বোর্ড, বেতন সুরক্ষা, স্বতন্ত্র মিডিয়া কমিশন গঠন সহ 8টি সংস্কার প্রস্তাব দেয়া হয়। আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স। উনি 2009 থেকে 24শে জুলাই 2024 পর্যন্ত উনি অনেক, আমি মনে করি শখানেক হবে কিনা, উনি প্রেস কনফারেন্স করেছেন। প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কি করেছেন এগুলো দেওয়া আছে। গত 15 বছরে কি ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানেন। বা কিছু না পারলেও 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছেন বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। এবার 40 টাকায় টিসিবির ট্রাকে শুরু হলো আলু বিক্রি। সকালে রাজধানীর টিসিবি ভবনের সামনে কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, সিন্ডিকেট ভাঙতে বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজাচ্ছে সরকার। তবে দীর্ঘমেয়াদে পণ্যমূল্য কমাতে রাজনৈতিক সরকারের সদিচ্ছা জরুরি বলে মনে করেন তিনি। আর জানাচ্ছেন দেবরাজ দেব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী অক্টোবরে দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.87%। খাদ্যপণ্য বিশেষ করে চাল ও সবজির দাম বাড়ায় বেড়েছে মূল্যস্ফীতি। এর প্রভাব পড়েছে দেশের নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর। বছরব্যাপী সরকারি উদ্যোগে ট্রাকে চাল, ডাল, তেলের মতো পণ্য বিক্রি হলেও আলুর মতো সহজলভ্য পণ্য সেভাবে তালিকায় ছিল না। বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে ট্রাকে 40 টাকা দরে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। খুচরা বাজারে মানভেদে আলুর দাম 70 থেকে 120 টাকা। ভর্তুকি মূল্যের আলু কেনার বন্দোবস্তে তাই দীর্ঘ লাইন। একজন 3 কেজি করে আলু কিনতে পারছেন। দাম পড়ছে কেজি প্রতি 40 টাকা। যে ইনকামে দিতে, আর এইভাবে দিতে যদি দেয় রেগুলা, তাইলে তো মনে করেন যে আমাদের জন্য একটু সুবিধা হয়, কি ভালো হয়। কি প্রয়োজন মতো না পারলে যতটুকু উপকার হয় এটাই তো করতে আসে। উপকার তো হইতেছে, কিন্তু রোজ ডায়াবেটিস ব্যবসা দাঁড়াইতে পারি না, কষ্ট হয়ে যায়। বাজার যে সিন্ডিকেটটা, মানে একজন এক রেট ভাবে দাম বাড়াচ্ছে, এভাবে তো এই ট্রাকে আজকে এক জায়গা দিচ্ছে আর এক জায়গা, আমাদের অনেক সময় নষ্ট হচ্ছে। দেশে ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির পেছনে দায়ী সিন্ডিকেট, এ অনেক পুরনো খবর। বাণিজ্য উপদেষ্টা বলছেন, এবার সিন্ডিকেট ভাঙতে বাজার ব্যবস্থাপনা সংস্কারে মনোযোগ তাদের। একটা সিন্ডিকেটের কথা বলছেন, তার মানে একটা মুষ্টিমেয় লোক এই কাজে সংযুক্ত আছেন। উত্তর একটাই, অধিকতর বাণিজ্যিকভাবে ইনক্লুড করা, আমদানির বিভিন্ন শুল্ক, বিভিন্ন বাধাকে মানে দূর করে
আমরা আরও অধিকতর লোককে সংযুক্ত করতে চেষ্টা করছি। অফকোর্স এই ধরনের ব্যবসায় সংযুক্ত তো আর কালকেই হয়ে যাবে না, সো এটার জন্য একটা প্রক্রিয়াধীন একটা বিষয়। তবে দীর্ঘমেয়াদে পণ্যমূল্য কমাতে ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের সদিচ্ছা জরুরি বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। দীর্ঘমেয়াদে অবশ্যই এটা সমাধান না, দীর্ঘমেয়াদে আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সেটার জন্য মানে এই সর্বকালীন সরকারের যতটুকু করণীয় ততটুকু তো করবেনই, এবং পরবর্তী রাজনৈতিক সরকার নিশ্চয়ই এই ব্যাপারে, এটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট, এটা একটা, যারা রাজনীতিবিদ ওনারাই দীর্ঘমেয়াদে আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবেন বলে আমরা আশা করি। এছাড়া বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। এবার ঢাকায় 50টি ও চট্টগ্রামে 20টি পয়েন্টে ট্রাক সেল পরিচালনা করবে টিসিবি, যেখানে আলুর পাশাপাশি প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, মসুর ডাল 60 টাকা ও চাল 30 টাকায় কেনার সুযোগ রয়েছে। দেবরাজ দেব, এখন, ঢাকা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন ও মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন মাথায় রেখে বিএনপির রাজনীতিতে পরিবর্তন আনতে হবে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক জনসভায় একথা বলেন তিনি। বলেন, শুধুমাত্র স্লোগান দিয়ে রাজনীতি হবে না, বরং মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে হবে। রাজনীতি কিন্তু আগের মতো নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটে গেছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। মানুষের যে আকাঙ্ক্ষা, যে নতুন চিন্তা, যে ভাবনা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে ঘটাতে হবে। বিনিয়োগকারীদের কাছে যা অঙ্গীকার করা হবে তাই সরবরাহ করতে চায় সরকার, এমনটি জানিয়েছে বেজার নির্বাহী পরিচালক। রাজধানীতে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে কর্মশালায় তিনি আরও বলেন, অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি সামাজিক নিরাপত্তা জোরদারেও মনোযোগ দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে পরিবেশগত ঝুঁকি বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে ঢেলে সাজানো হচ্ছে অর্থনৈতিক অঞ্চলগুলো। দেবরাজ দেবের প্রতিবেদন। দক্ষিণ এশিয়া তথা বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বিগত বছরগুলো থেকেই আলোচনায় বাংলাদেশ। সম্প্রতি সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলন থেকে সরকার পতন এবং অন্তর্বর্তী সরকার গঠন, এমন প্রেক্ষাপটে শঙ্কা তৈরি হয়েছিল অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন নিয়ে। তবে সেই শঙ্কা দূর করতে কাজ শুরু হয়েছে নতুন উদ্যমে। দেশের চাকরির বাজারে সবচেয়ে বড় অংশীদার বেসরকারি খাত। সেই অংশীদারিত্ব বাড়াতেই গড়ে তোলা হয়েছে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যার মধ্যে সবচেয়ে বড় অঞ্চল মিরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে 15 লাখ মানুষের। বুধবার সকালে রাজধানীর একটি তারকা হোটেলে বেজার আয়োজনে এই অঞ্চলের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে কর্মশালা হয়, যেখানে উঠে আসে নানা শঙ্কা ও সম্ভাবনার কথা। আলোচনায় আলোচকরা বলেন, শিল্পের পাশাপাশি পরিবেশের ভারসাম্য না রাখলে পড়তে হবে সংকটে। কর্মসংস্থানের পাশাপাশি গড়ে তুলতে হবে নাগরিক সুবিধার সকল দিক এবং সেই সাথে বাসস্থানের ব্যবস্থা। অর্থনৈতিক অঞ্চলে 20% বনায়নেরও প্রস্তাব দেন তারা। যে আগামী 5 to 10 ইয়ার্সের ডেভেলপমেন্টে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যালে যদি এই প্যারামিটারগুলো আমার এরকম তারতম্য হয়, তাহলে আমাকে এই স্টেপ নিতে হবে এবং সেটা বোঝার একটা কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। সো এইগুলোকেই আমি বলছি আসলে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ট্রিগার। আমরা মিরপুর 11তে করেছি, 533টা ফ্ল্যাট করেছি, যেগুলো ডেইলি ভাড়া বেসিসে আমরা দিয়ে থাকি যারা নগরীতে কাজ করে বা স্বল্প আয়ের। এই দুটো মডেল আরো চিন্তা করা যেতে পারে। তবে পরিবেশগত নানা ঝুঁকি মোকাবেলার পাশাপাশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলে ধরেন কর্মশালায়। ইতিপূর্বে আমরা প্ল্যানগুলো করে আমরা হয়তো ওই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে প্ল্যানটা দিতাম, ফলে ওই প্ল্যানটা দেখে তারা হয়তো ওইভাবে বুঝতে পারতো না। আমরা এই জন্য চিন্তা করছি যে আমরা চিঠি দিয়ে কোন কোন সংস্থার কি কাজ একদম চিঠি দিয়ে আমরা জানাই দিব যে আপনার এই রোডসন হাইসকে একটা রাস্তা করার জন্য বলা হয়েছে, মানে যার যার কাজ আমরা ওইভাবে বলে দেবো। লাল শ্রেণী, কমলা শ্রেণী, হলুদ শ্রেণী এবং সবুজ শ্রেণীর কারখানাগুলো কি আছে সেটা অনুযায়ী স্যার আমাদের পরিবেশ সংরক্ষণ বিধিমালার যে সেট স্ট্যান্ডার্ডগুলো আছে
সেগুলো স্যার প্রতিপালন করতে হবে। আলোচনার শেষ পর্বে বেজার নির্বাহী পরিচালক বলেন, সরকার বিনিয়োগকারীদের কাছে যা অঙ্গীকার করবে তাই সরবরাহ করা হবে। একই সঙ্গে সকল অঞ্চলকেই পুনরায় মূল্যায়ন করা হচ্ছে। এ সময় এসডিজির প্রিন্সিপাল সেক্রেটারি বলেন, অর্থনীতির উন্নয়নেই বর্তমান অন্তর্বর্তী সরকার বেশি মনোযোগী। Initiatives are undertaking, especially economic impact গুলা significant, এতগুলো মানুষের কর্মসংস্থানের অপরচুনিটি, গ্রোথের অপরচুনিটি, কিন্তু আমরা বুঝি যে এরকম প্রজেক্ট আন্ডারটেক করার জন্য এখন সামাজিক আর পরিবেশের উপরে যে ইম্প্যাক্টগুলো পড়বে এটা আমাদের জন্য একটা চয়েস না, এটা একদম ইন্টিগ্রাল হতে হবে এই পুরো ইনিশিয়েটিভের ডেভেলপমেন্টের জন্য। আরেক পাশে আছে আমাদের প্রাইভেট সেক্টর বা ইনভেস্টররা, আরেক পাশে আছে আমাদের মেম্বার্স অফ দ্য পাবলিক বা জনগণ। তো আমাদেরকে কোনোভাবে এনশিওর করতে হবে যাতে এই প্রত্যেকটা গ্রুপেরই যেই মেইন পারপাস এবং তাদের যেই চাওয়াটা আমাদের কাছ থেকে, সেই চাওয়াগুলোকে আমরা একটা ইকুইটেবল সলিউশনে নিয়ে যেতে পারি। অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট কিছু অর্থনৈতিক অঞ্চলগুলোতে মনোযোগ দিচ্ছে সরকার। নতুনভাবে এই অঞ্চলগুলোর উন্নয়নে 3 ধাপে কার্যক্রম শেষ করার পরিকল্পনার কথাও জানান বক্তারা। দেবরাজ দেব, এখন, ঢাকা। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন। জিয়াউল মামুন সহ সেনা ও পুলিশের 8 কর্মকর্তা গণহত্যা মামলায় কারাগারে, 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণ ইস্যুতে বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বললেন ফখরুল। দ্রুত নির্বাচনের দাবি। আমরা কখনোই কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি। যারা মানুষ খুন করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে। সায়েন্স ল্যাবে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ, অটোরিকশার ধাক্কা শিক্ষার্থীর মৃত্যুতে জাহাঙ্গীরনগরে ব্লকেড। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।